নমস্কার, আমি পারমিতা। আর আজ তোমাদের শোনাবো এক নবাবের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার গল্প। নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ বা সুজাউদ্দৌল্লা, যিনি রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত ছিলেন। তবে রাষ্ট্রের নায়ক হয়ে ওঠার গল্পটি বলার আগে তার জীবনের প্রথম ধাপের একটু কাহিনী ছোট্ট করে একটু বলে নেওয়া যাক। তিনি দেক্কানের বুরহানপুরে মির্জা দেক্কানি নামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল মির্জা নূর উদ্দিন খান। তিনি 1719 সালে উড়িষ্যার সুবেদার হিসাবে নিয়োগ হন। বুরহানপুরে তিনি প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সংস্পর্শে আসেন এবং পরে তার কন্যা জিনাত উন্নিসাকে বিবাহ করেন, যাদের পুত্রের নাম ছিল সরফরাজ খান। এরই মধ্যে তিনি বাংলা ও বিহারের সুবেদার পদ গ্রহণ করেন। এরপর 1727 সাল মুর্শিদ কুলি খান মৃত্যুবরণ করেন, কিন্তু তার কোনো পুত্র সন্তান না থাকায় উত্তরাধিকারী সূত্রে সরফরাজ খান অর্থাৎ তার নাতি সিংহাসনে উত্তরাধিকারী সূত্রে মনোনীত হন। এখানেই বাধে কিন্তু গোলযোগ। তিনি তার পুত্র সরফরাজ খানের অধীনে কাজ করতে বিরক্তি প্রকাশ করেন। তখন সুজাউদ্দিন তার ডেপুটি আলীবর্দী খাঁ ও তার ভাই হাজির সাহায্যে সিংহাসন দখলের চেষ্টা করতে থাকেন। সেই সময় তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকেও কিন্তু বেশ কিছু সাহায্য পেয়ে যান। পরবর্তী ক্ষেত্রে পরিবারের মধ্যে কলহ ও দ্বন্দ্ব এড়াবার জন্য মুর্শিদ কুলি খাঁয়ের স্ত্রী বৈঠক করেন ও সরফরাজ খান পিতা সুজাউদ্দৌল্লাকে সম্মান প্রদর্শন পূর্বক সিংহাসনে বসতে স্বীকৃতি জানান। এরপর 1727 সালের শেষের দিক করে সুজাউদ্দিন কিন্তু পরিপূর্ণভাবে সিংহাসন লাভ করেন এবং বাংলার দ্বিতীয় নবাব হিসেবে প্রতিষ্ঠা পান। সুজাউদ্দিনের সময়ে অর্থাৎ সাল 1727 থেকে 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। সেই সময় তিনি শাসনকার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক বিভাগ বা আরও যে সমস্ত নানা বিষয়গুলি ছিল সেই সমস্ত বিষয়ে কিন্তু পরামর্শ নিতেন আলীবর্দী খাঁয়ের থেকে। তার শাসনকালে বেশ কিছু প্রশাসনিক পুনর্বিন্যাস সাধিত হয়। তিনি বাংলা বিহার বৃহত্তর সুবাকে 4 ভাগে বিভক্ত করে দেন। প্রথম বিভাগ মানে কেন্দ্রীয় বিভাগ, অর্থাৎ পশ্চিম, উত্তর ও মধ্য বাংলার সমন্বয়। দ্বিতীয় যেটি হচ্ছে ঢাকা বিভাগ, অর্থাৎ পূর্ব ও দক্ষিণ বাংলা, উত্তরবঙ্গের কিছু অংশ, সাথে সিলেট ও চট্টগ্রাম। তৃতীয় বিহার বিভাগ এবং চতুর্থ উড়িষ্যা বিভাগ। তবে কেন্দ্রীয় বিভাগের শাসনভার নিজের হাতেই কিন্তু তিনি রেখে দেন এবং সেখানের জমিদারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের নীতি গ্রহণ করেন এবং বহু বন্দী জমিদার অর্থাৎ মুর্শিদ কুলি খাঁয়ের সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদের তিনি মুক্তিদান করেন। তবে হ্যাঁ, জমিদারদের থেকে কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করেন, যা দিল্লির রাজকোষাগারে তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন এবং যার ফলে যা দিল্লির বাদশাহের সাথে এক মধুর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। সম্রাট মোহাম্মদ শাহ তার ওপর সন্তুষ্ট হয়ে তাকে মুলতানি মুলুক সুজাউদ্দৌল্লা আজাদ জং এই উপাধিতে ভূষিত করেন। অন্যদিকে তিনি ছিলেন খুবই উদার ও অতিথিপরায়ণ। সুজাউদ্দৌল্লা ছিলেন দিল্লির বাদশাহ শাহজাহানের ন্যায় ভীষণই শৌখিন। তিনি মুর্শিদাবাদে তৈরি করেন শাহী মঞ্জিল, শাহী দরওয়াজা, ফরহাবাগ, রশনিবাগ, আরও অনেক বড় বড় ইমারত এবং তোরণ। এই রশনিবাগ যেখানে আমি দাঁড়িয়ে আছি এবং এই যে ভিডিওগ্রাফি যা তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি, তা শুধু যে একটা ইমারত তাই নয়,
তার শৌখিনতা ও বিলাসিতার একটি প্রমাণ, এবং যেখানে পরবর্তীকালে তার মৃত্যুর পর তাকে সমাহিত করা হয়েছে। তবে নবাব ছিলেন নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ। শাসক, সামরিক, বেসামরিক সকল কর্মচারীদের প্রতি তিনি ছিলেন বেশ দয়ালু ও উদার। শোনা যায় তার সময়ে 1 টাকার বিনিময়ে 8 মণ চাল পাওয়া যেত। শুধু তাই নয়, সামরিক বাহিনীতে আসে বিপুল পরিবর্তন। প্রায় 2.5 লক্ষেরও বেশি সেনাবাহিনী নিযুক্ত হয়, এবং তার সেনাবাহিনীতে ছিল হিন্দু, তুর্কি, তেলেঙ্গানা প্রভৃতি বিভিন্ন ধর্মের লোক, যা বিভিন্ন জায়গা থেকে এসে তার সেনাবাহিনীতে যোগদান করেছিল। এবং শুধু যে যোগদান করেছে তাই নয়, অধীনস্থ কর্মচারীদের কর্মকর্তাদের ওপরে তিনি কিন্তু অতিরিক্ত নির্ভর হয়ে পড়েছিলেন, যার ফলে হাজি আহমেদ, আলম চাঁদ, জগৎ শেঠ, ফতেহ চাঁদের ওপর প্রশাসনিক দায়ভারের প্রতিপত্তি বিস্তার হয়, এবং এই সমস্ত রাজকর্মচারীদের দুষ্কর্মের দ্বারাই নবাবের 2 পুত্রের পারস্পরিক সম্পর্কে ভাঙন ধরে ও শাসন কার্যে আসে শিথিলতা। দিনের সময়কাল ছিল সুসামঞ্জস্যপূর্ণ ও সুসংগঠিত একটি রাজস্ব নীতি, যা বাংলাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে সাহায্য করেছে। এছাড়াও সামরিক শক্তি বৃদ্ধি করে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা বা প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করে, যা পরবর্তী নবাবদের জন্য একটি ভিত্তি তৈরি করে। সব মিলিয়ে তার সময়কাল বাংলার ইতিহাসে শান্তি ও সমৃদ্ধির একটি অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে। তো বাংলার দ্বিতীয় নবাবের সমাধিস্থল পরিদর্শন করতে করতে তার সময়কাল ও তার সম্পর্কে 2-4 কথা বলে ফেললাম আজকে বন্ধুরা। তবে এত অল্প সময়ে পুরো ইতিহাস কখনোই কিন্তু বলা যায় না। বইয়ের পাতা যতই ওলটপালট করছি, মনে হচ্ছে যেন সবই যেন বাদ পড়ে গেল। যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, বা এই তথ্যপূর্ণ একটি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যা তোমাদের সাথে আমি ভাগ করলাম, তা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও এবং শেয়ার করো বাকি তোমাদের বন্ধু বান্ধবের সাথে। আর নতুন বন্ধুরা যারা ভিডিওস দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হবে পরের পর্বে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।